এটা এমন এক চোরের কাহিনী যার নাম ইটালির সমস্ত থানায় আছে, কিন্তু ধরতে তাকে কেউ পারে না। আর এটা সেই দিন যেদিন ডায়াবলিক সেখানকার ন্যাশনাল ব্যাংক লুটে পালাচ্ছে। তার পেছনে পুলিশরাও আছে। অনেকক্ষণ ডায়াবলিকের পিছু করার পর একসময় ডায়াবলিককে ঘিরেই ফেলে দুদিক দিয়ে। কিন্তু ডায়াবলিক তার গাড়িতে এমন একটা সুইচ প্রেস করে যেটা চাপা মাত্রই রাস্তার একটা সাইড উঁচু হয়ে যায়, আর একটা সুইচ চেপে সেখানে একদম ধোয়া ধোয়া করে দিয়ে ওই উঁচু জায়গার উপর দিয়ে গাড়ি জাম করিয়ে পুলিশের গাড়ির উপর দিয়ে সে পালিয়ে যায়। কিন্তু একটা অফিসার তখনও তার পেছনে ছিল, যার নাম জ্যানকো। কিন্তু এভাবে কিছুক্ষণ চলার পর জ্যানকোকে বোকা বানিয়ে ডায়াবলিক সেখান থেকে চলে যায়। এরপর আমরা আরও একজনকে দেখতে পাই, যার নাম জর্জ। সেখানকার পার্টির এনজয় ছেড়ে সে যায় একটা সুন্দর দেখতে একটা মেয়ের কাছে, যার নাম ইভা। ইভা একজন বয়স্ক বিলিনিয়ারকে বিয়ে করেছিল, আর সেই লোক মারা যাওয়ার পর এখন পুরো সম্পত্তি তার। আর ইভা এখন যেহেতু সিঙ্গেল, তাই জর্জের উপর লাইন মারছে এই কারণেই যাতে সে তাকে বিয়ে করতে পারে। কিন্তু ইভা অত সহজ মেয়ে না। জর্জ সবসময় তার কাছে কাছে, কেননা তুমি আজ রাতে এখানেই থেকে যাও না। ইভা না করায় বলে, এটুকু তো আমি করতেই পারি যে তোমার সঙ্গে গিয়ে তোমার ঘরে ছেড়ে আসি আমি। ইভা তাতেও আপত্তি জানায়, বলে বেশি দূর তো আমার ঘর না, আমি এখান থেকে একা একাই চলে যাব। ঘরে ফেরার সময় ইভাকে কেউ ফলো করতে থাকে, আর হঠাৎ তার পেছন থেকে এসে তার কাঁধ ধরে তাকে বলে, আমি ইন্সপেক্টর জ্যানকো, আপনাকে কিছু ব্যাপার আমি বুঝিয়ে দিতে চাই। এই শহরে ডায়াবলিক নামে বেশ চতুর একটা চোর আছে, আর যেহেতু এই পুরো শহর জানে আপনার কাছে একটা পিঙ্ক ডায়মন্ড আছে, আর এরকম হতেই পারে না যে জিনিসের খবর সব জায়গায় সেটা ডায়াবলিক চুরি করবে না। আর ডায়াবলিক এত চতুর, ও যে কারোর রূপ নিতে পারে। এখানের যে কোনো ওয়েটার হতে পারে, তুমি হতে পারো, এমনকি আমিও হতে পারি। তাই আমি আপনার সুরক্ষার জন্য সমস্ত ডিটেলস নিতে চাই। আপনি এখন কোথায় আছেন, আর পিঙ্ক ডায়মন্ড বা কোথায়, সেটাকে আপনি সঙ্গে নিয়ে ঘুরে বেড়ান না আপনার ফ্ল্যাটেই আছে? অফিসারের কথা মতো সেই ইনফরমেশনগুলো ইভা তাকে দিয়ে দেয়। পিঙ্ক ডায়মন্ড কোথায় আছে সেটা জানিয়ে দেয়। ইভা সেখানকার একটা বড় হোটেলে ছিল, আর তাকে একটা পার্সোনাল ওয়েটারও দেওয়া হয়, যার নাম রবার্টো। আর যখন রবার্টো বাকি ওয়েটারদের সঙ্গে কথা বলছিল, আমরা দেখতে পাই সেই রুমে একটা মাইক্রোফোন লাগানো, যেটা লাগিয়েছিল ডায়াবলিক। আর ডায়াবলিক এদের সমস্ত কথোপকথন খুব মন দিয়ে শুনছিল। একদম নিপুণভাবে একটা চুরি করার জন্য একদম ক্ষুদ্র ইনফরমেশনও ডায়াবলিকের কাছে খুব দামি। ওই দিন রাতে রবার্টো যখন তার ডিউটি শেষ করে ঘরে ফেরে, মানে ঘরে ফিরতে তো আর পারে না, অন্ধকার থেকে ডায়াবলিক তার ছুরি চালায় তার দিকে, আর রবার্টোর বডিও ডায়াবলিক জায়গা মতো সরিয়ে ফেলে। এবার আমরা দেখতে পাই ডায়াবলিককে, যে বারবার করে রবার্টোর ভয়েস শুনছিল আর প্র্যাকটিস করছিল তার মতোই কথা বলার জন্য। এভাবেই ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করার পর রবার্টোর ভয়েস ফাইনালি ডায়াবলিক কপি করে ফেলে। এরপর আমরা আরও একজন মহিলাকে দেখতে পাই, যে ডায়াবলিকের স্ত্রী, আর সে খুব টেনশনে আছে কারণ ডায়াবলিক অনেক রাত ঘরে ফেরে না। যেহেতু ইভা একজন বিলিনিয়ার ছিল, তাই সে যখনই হোটেলে প্রবেশ করত তার ওয়েলকামও গ্র্যান্ডভাবে হতো। আর সেদিনের মতোই যখন সে হোটেলে প্রবেশ করে, ম্যানেজার তাকে বলে, আপনার জন্য একটা পার্সোনাল ওয়েটারের ব্যবস্থা করা হয়েছে, যার নাম রবার্টো। যখনই যেটা প্রয়োজন হবে আপনি একে বলতে পারেন। কিন্তু রবার্টোর মতো দেখতে হলে এই লোক আর কেউ না, ডায়াবলিক। ইভা রুমে ফিরে যখন বাথরুমে স্নান করার জন্য যায়, তার মধ্যে থাকা ডায়াবলিক সেই লকারের কাছে গিয়ে অনেক মনোযোগ দিয়ে লকারের ভেতরে শব্দ শুনতে থাকে। এই সমস্ত লকার সেই সময়ের সব থেকে সেফ লকার হলেও ডায়াবলিকের কাছে একটা খেলা মাত্র। সে খুব সহজেই সে লকার খুলে ফেলে। কিন্তু ঠিক তখনই রুমের টেলিফোন বাজায়। ইভা বাথরুম থেকে বেরিয়ে আসে ফোন ধরার জন্য। ডায়াবলিক নিজেকে সামলে নিয়েছিল। সে ইভাকে বলতে থাকে, ম্যাডাম আপনার কিছু লাগলে আপনি বলতে পারেন আমাকে। কিন্তু ইভা না করায় সেখান থেকে ডায়াবলিক চলে যায়। সেই দিন জর্জের বাড়িতে আরও একবার পার্টিতে ইভাকে দেখা যায়, যেখানে জর্জ চেষ্টা তো করছিল অনেক বেশি, কিন্তু ইভা যেন তার সঙ্গে খেলছিল মাত্র। সে জর্জের ভাবগতি অনেক আগেই বুঝে গেছিল। আর ইভার অবর্তমানে ওদিকে ফ্ল্যাটে প্রবেশ করে ডায়াবলিক আরও একবার লকারের কাছে গিয়ে সেই লকার যখনই খুলতো, ইভা পার্টি থেকে ফিরে আসে। বুঝতে পারি না লকারের সঙ্গে ইভার কানেকশানটা কি। সবসময় লকারটা খোলার আগে ইভা কীভাবে চলে আসে। আরও একবার লকার খুলে ফেললেও ডায়াবলিক ভেতরে কি আছে সেটা দেখতে পায় না। অন্ধকার থেকে ডায়াবলিক বেরিয়ে এসে ইভার গলায় এবার চাকু ধরে। ডায়াবলিক ইভাকে অনেক ভয় দেখানোর তো চেষ্টা করে, কিন্তু ইভা একটুও ভয় না পেয়ে তাকে বলে, তুমি যে ডায়মন্ড চুরি করার জন্য এসছো ওটা জাস্ট একটা কপি ভার্সান, আসলটা তো আমি অনেক আগেই বিক্রি করে ফেলেছি। এটা শুনে ডায়াবলিক জানায়, ঠিক আছে, কপি হলেও এটা আমি নিয়ে যাচ্ছি, আর চেক করে যদি আমি জানতে পারি এটা সত্যি নকল, তাহলে আমি আরও একবার আসবো, তবে এটা দেওয়ার জন্য না, তোকে মারার জন্য। এদের কথোপকথন থেকে বোঝা যায় ইভা যেদিন থেকে অফিসার জ্যানকোর কাছে ডায়াবলিকের কথা শুনেছিল, সেদিন থেকে আজ পর্যন্ত ডায়াবলিককে দেখা পর্যন্ত সে ধীরে ধীরে ডায়াবলিকের প্রতি দুর্বল হতে শুরু করে। কিন্তু এর থেকে বেশি দূর এগোতো তার আগে ডায়াবলিক তার সামনে থেকে হাওয়া হয়ে যায়। সেই রাতে ঘরে ফিরে ডায়াবলিক প্রথমে স্টোন চেক করে। ইভা একদম সত্যি কথা বলেছে।
সে বুঝতে পারে এটা সত্যি নকল। কিন্তু রাতের বেলা ডায়াবলিকের আসা যাওয়ায় তার স্ত্রী এলিজাবেথের ঘুম ভেঙে যায়। এলিজাবেথ জানতো ডায়াবলিক আজ রাতে ঘরে থাকবে না, তবে ঘরের বাইরে ওটা কে বেরিয়ে আসছে মাটির ভেতর থেকে। এলিজাবেথ ভয়ে একটা লাঠি নিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে অন্ধকারের মধ্যে। আর ঠিক তখনই দরজা দিয়ে ডায়াবলিক ঘরের ভেতরে আসে। ভয়ে এলিজাবেথ ডায়াবলিককে বলতে থাকে, আমি বাইরে মাটির ভেতর থেকে কাউকে উঠে আসতে দেখেছি। কিন্তু ডায়াবলিক তার কথার জালে স্ত্রীকে শান্ত করিয়ে ফেলে। হয়তো তুমি টেনশনে ভুল কিছু দেখেছো, এখন ঘুমিয়ে পড়ো। পরের দিন লাঞ্চ টাইমের সময় যখন ইভা তার পার্সোনাল ওয়েটার রবার্টোর মাধ্যমে খাবার পায়, তখন সে খাবারের ঢাকনা উঠিয়ে দেখে সেই রিং। ইভা এলিজাবেথের মতো বোকা না, তাই এর আর বুঝতে বাকি থাকে না রবার্টোর জায়গায় কে, কারণ অফিসার তাকে বলেছিল ডায়াবলিক যে কারোর জায়গা নিতে পারে। সে রবার্টোকে কাছে ডাকে। আর এতদিনে ডায়াবলিক ও ইভার রূপের পেছনে গলে গেছিল। এরপর এদের মধ্যে অনেক কিছুই হয় যেটা তোমার না জানলেও হবে। তারপর ইভা ডায়াবলিককে বলে, তুমি কি আমাকে বিশ্বাস করো? কিন্তু এদিকে ডায়াবলিকের হৃদয় তো তাকে বলে হ্যাঁ করি, কিন্তু তার দিমাগ তখনও বলছিল আমার ফেস এখনো পর্যন্ত কোনো মানুষ দেখেনি, আর যারা দেখেছে তারা এই পর্যন্ত বেঁচে নেই। তাহলে আমি কেন বিশ্বাস করছি এই মেয়েটাকে? ইভা ডায়াবলিকের কাছে আরও অনেক কিছু শুনতে চায়, তার অতীতের ব্যাপারে, তার ডিটেলস, সমস্ত কিছু। কিন্তু ডায়াবলিক তাকে কিছুই বলে না। তখন ইভা নিজে থেকেই তার অতীতের সমস্ত কিছু বলে ডায়াবলিককে। আর এর সাথে সাথে এটাও বলে, এখানে আসা পর্যন্ত জর্জ আমাকে ভালোভাবে প্রথম শাদীর জন্য প্রস্তাব দেয়, কিন্তু এখন আমাকে ব্ল্যাকমেল করছে এই কারণে তার কাছে আমার অতীতের কিছু জিনিস আছে, কিন্তু আমি ওকে চাই না বিয়ে করতে। ডায়াবলিক শুধু চোর না, তার কর্মকাণ্ড পুরো একটা আর্টিস্টের মতো। যত কঠিন কাজ সে তত বেশি মজা পায়। আর যখন কাজটা সামনে একটা রূপসীর কাছ থেকে আসে, তখন তো না বলার কোনো প্রশ্নই আসে না। ডায়াবলিক ইভাকে বলে, তুমি কালকের মধ্যে জর্জের কাছে থাকা তোমার সমস্ত কিছু তুমি পেয়ে যাবে। কিন্তু এসবের মধ্যে হোটেলের ম্যানেজার তার ডোর নক করে। ম্যানেজার তার ঘরে এই জন্যই আসে কারণ ইভা এই হোটেলের একজন ভিআইপি গেস্ট, আর তার দেওয়া পার্সোনাল ওয়েটার রবার্টো তার সঙ্গে খারাপ তো কিছু করছে না। এটাই জানার জন্য ম্যানেজার চাবির বাহানায় ঘরের সমস্ত জায়গায় রবার্টোকে খুঁজতে থাকে। কিন্তু রবার্টোর উপরে ডায়াবলিক তখন ছিল একটা আলমারির মধ্যে। ইভা সেই আলমারির সামনে এমনভাবে দাঁড়ায় যাতে ম্যানেজার সেদিকে না আসে। এখানে দুজনের আরও একটা ট্যালেন্ট দেখা যায় যে দুজনেই কোড ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারত। অন্যদিকে ঘরে থাকা ডায়াবলিকের স্ত্রী এলিজাবেথ ঘুম থেকে উঠে ডায়াবলিককে না দেখায় তার আগের দিনের রাতের ব্যাপারটা মনে পড়ে, আর উঠোনের সব জায়গায় লাঠি দিয়ে খুঁজতে থাকে যে আগের দিন যেটা দেখেছিল সেটা কি সত্যি নাকি একটা স্বপ্ন মাত্র। অনেকক্ষণ এভাবে লাঠি চালানোর পর সেই দরজা সে খুঁজে পায়, কিন্তু এই আন্ডারগ্রাউন্ড বেসমেন্টের ভেতর সে এমন কিছু দেখতে পায় যেটা এলিজাবেথকে প্রচণ্ড ভয় আর অবাক একসঙ্গে করায়। কারণ সেখানে অনেক লোকের মুখোশ ছিল, যেটা দেখলে এমন মনে হয় যে কোনো মানুষকে খুন করে তার মাথা থেকে তুলে নেওয়া এটা। এলিজাবেথ এই সমস্ত জিনিস দেখে ভয় পেয়ে বাইরে এসে পুলিশকে কল করে। আর পুলিশ যেন এইরকমই একটা খবরের জন্য অপেক্ষা করছিল। ফোন পাওয়া মাত্র ইন্সপেক্টর জ্যানকো তার পুরো ফোর্স নিয়ে সেখানে চলে আসে। অন্যদিকে ডায়াবলিক তার জ্যাগুয়ার নিয়ে ফাঁকা এক জায়গায় এসে গাড়ির সুইচ চাপ দিতেই পাহাড়ের একটা সাইড উঁচু হয়ে যায়, আর সেখান দিয়ে তৈরি রাস্তার মাধ্যমে সে যেতে থাকে সেই ঘরে। কিন্তু সেখানে তো পুলিশ আগে থেকেই দাঁড়িয়েছিল। ডায়াবলিক পুরো ঘরে বিরাট একটা ফ্ল্যাশ লাইটের ব্যবহার করে সেখান থেকে পালাতে থাকে। কিন্তু উপরে আসলে কি হবে? জ্যানকো তার পুরো টিমের সঙ্গে ঘর ঘিরে ফেলেছিল। এদিকে ইভা ডায়াবলিকের কথা মতো জায়গা মতো এসে বসে আছে। অনেকক্ষণ এখানে অপেক্ষা করার পরেও যখন ডায়াবলিক এখানে আর আসে না, আশেপাশের কোলাহল থেকেই তার কানে যায় অনেক দিনে পিছু করা চোর পুলিশের হাতে ফাইনালি ধরা পড়েছে। এদিকে ডায়াবলিককে কোর্টে হাজির করা হয়েছিল। ইভাও সেখানে চলে আসে আর তার সঙ্গে কোড ল্যাঙ্গুয়েজে কথা বলতে থাকে। ডায়াবলিকের কথা মতো ইভা একটা বিশেষ জায়গায় গিয়ে একটা বিশেষ ইটের উপর প্রেস করতেই সেখানের দরজা খুলে একটা গাড়ি দেখতে পায়, আর ওই গাড়ি নিয়ে পৌঁছায় সেই দরজার সামনে যেটা আমরা আগেও দেখেছি। ডায়াবলিকের কথা মতো সেখান থেকে একটা বিশেষ কেমিক্যাল নিয়ে সে পৌঁছায় জর্জের কাছে। জর্জও কম মান্যগণ্য ব্যক্তি ছিল না। ইভা জর্জকে বলতে থাকে, আমি তোমার সঙ্গে বিয়ে করতে পারি, কিন্তু আমার একটা ইচ্ছা আছে। খুব নামকরা একটা চোর এই শহরে ধরা পড়েছে, আর তার সাজা দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। আমি চাই তার সঙ্গে একবার দেখা করতে। কিন্তু এত পুরনো একটা চোর, তার সঙ্গে যে কাউকে দেখা করতে দেবে না। জর্জ তো চাইলে আরও একবার ব্ল্যাকমেল করতে পারতো, কিন্তু ইভা তাকে বিয়ে করবে বলেছে। এর থেকে খুশির আর কি হতে পারে? সে যেন তেন প্রকারে কিভাবে সরু লাইন করে সেই জায়গায় সে পৌঁছেই যায়। সিকিউরিটির জন্য শুধু ইভাকে সেখানে পাঠায় না, যেহেতু সব পুলিশ ডিপার্টমেন্ট জর্জকে ভালোভাবেই জানতো, তাই তার সঙ্গে জর্জকে ভেতরে পাঠায়। এভাবে অনেকক্ষণ কথা বলার পর ভেতর থেকে সাড়া আসে যে তারা বেরোতে চায়। অনেক দিনের পুরনো চোর ফাইনালি ধরা পড়েছে,
আর তার সাজা মৃত্যুদণ্ড। পুরো শহরে এই খবর ছড়িয়ে যায়। ডায়াবলিককে যখন এই শাস্তি দেওয়া হচ্ছিল, সে একটা কথাও বলে না, সে চুপচাপ যেন তার শাস্তি সব মেনে নেয়। আর এই জিনিসটাই জেনকোর পছন্দ হচ্ছিল না, যে চোরটার পেছনে সে এত বছর সময় দিয়েছে, আর এই শেষ দিনেও তার মুখে একটু আফসোসের ভাব নেই। কি দিয়ে গড়া এই মানুষ। তখন পাশ থেকে আরেকটা অফিসার বলে, এমন মনে হচ্ছে ডায়াবলিক যেন ড্রাগস নিয়ে এসছে, যাতে মৃত্যু যন্ত্রণা তার গায়ে না লাগে। এটা শোনা মাত্রই জেনকোর মাথায় কিছু একটা আসে। সে জানতো ডায়াবলিক যে কারোর রূপ নিতে পারে, কিন্তু জেনকো তাদেরকে বাধা দিত তার আগেই লোকটির মাথা ধর থেকে আলাদা হয়ে যায়। আর তখন আমরা জানতে পারি এটা ডায়াবলিক না, ওটা ছিল জর্জ। জর্জের ঘর থেকে ইভার জিনিসপত্র চুরি করার জন্য ডায়াবলিক আগেই তার ফেস বানিয়ে রেখেছিল। আর ওই দিন ইভা ডায়াবলিকের সঙ্গে দেখা করার জন্য দুটো মাস্ক নিয়ে এসেছিল, একটা ডায়াবলিকের আর একটা জর্জের। আর তার সঙ্গে সঙ্গে সেই ড্রাগস দিয়ে তার কাছ থেকে সমস্ত কিছু শুনে নেয়, ইভার অতীতের সেই জিনিসপত্র কোথায় আছে। আর এই সমস্ত কিছু শোনার পর ডায়াবলিকের ফেস তাকে পরিয়ে আর একটা ড্রাগস ইনজেক্ট করে, যাতে যে কোনো মুহূর্তে সে কোনো রকম কথা না বলতে পারে। যখন ওদিকে সাজা শোনাচ্ছিল, ডায়াবলিক জর্জের মুখোশ পরে তার অফিসে আসে। জেনকো এরকম কিছু সন্দেহ করায় জর্জের অফিসে সেটা জানিয়ে দেয়, কিন্তু তার আগে ডায়াবলিক তার কাজ সেখান থেকে কমপ্লিট করে বেরিয়ে যায়। এই সমস্ত কিছুর পর একটা ধনী মহিলাকে দেখানো হয়, যে ওই শহরের সবথেকে সিকিউরিটিওয়ালা ব্যাংকে আসে, যেখানে তার সমস্ত জুয়েলারি রাখতে চায়। ব্যাংকের লোক তাকে বোঝায় আমাদের লকার অনেক রকম সিস্টেমের মাধ্যমে বানানো হয়, যে কারণে চাবি না থাকলে এটা খোলা কারোর পক্ষেই সম্ভব না। আর এই সমস্ত তথ্য সেই ধনী মহিলাটি ঘরে ফিরে ডায়াবলিককে দেয়, কারণ মহিলাটি আর কেউ না, ইভা। অন্যদিকে জেনকো এবার পাগলের মতো হয়ে গেছে, কারণ ডায়াবলিক তাকে আরও একবার বোকা বানিয়েছে। আর ডায়াবলিক থেমে থাকা পাত্র না, সে নিশ্চয়ই আরও একবার চুরি করবে। চুরি সে কোথায় করতে পারে ভাবতে থাকে, শহরের সব থেকে দামি জিনিস কোথায় থাকে, নিশ্চয়ই সেখানেই চুরি করবে। আর সেই ইনফরমেশনই খুঁজে বের করে ডায়াবলিককে ধরার জন্য জাল বানাতে থাকে। ইভার কাছ থেকে নেওয়া লকারের সমস্ত তথ্য আর ব্যাংকের ব্লু প্রিন্ট, এই দুটো একসঙ্গে দেখে ডায়াবলিক এবার প্ল্যান করতে থাকে কিভাবে সে লকারের কাছে পৌঁছাবে। ডায়াবলিক আন্ডারগ্রাউন্ড ওয়াটার লাইনের পাইপ দিয়ে ঢুকতে চায়, আর তার আগে যেমনটা সে হোটেলের ব্লু প্রিন্টে দেখেছিল, আরেকটা জায়গায় সে এত পরিমাণে জল দেবে যাতে ওই লকারের কোনো সেন্সারই কাজ না করে। জেনকো তার পুরো দল নিয়ে সেখানে চলে আসে, আর তারও এটাই সন্দেহ ডায়াবলিক লকারের কাছে সিবার দিয়েই যাবে। তাই লকারের আশেপাশে থাকা যত ম্যানহোল ছিল সব জায়গায় দুটো দুটো করে পুলিশ দাঁড় করিয়ে রাখে। ওদিক ডায়াবলিক তার মিশন কমপ্লিট করছিল, আর এদিকে ইভা সবাইকে হাই ভোল্টের ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করছিল। ডায়াবলিক তার মিশন কমপ্লিট করে একটা জায়গা দিয়ে বেরিয়ে আসে, কিন্তু তার সামনে তখনও দুটো পুলিশ ছিল। ডায়াবলিকের উপর গুলি চালাতো তার আগে ডায়াবলিক তার ছুরি দিয়ে দুজনকেই মেরে ফেলে। আর এসবের পর যখনই জলে ঝাঁপ দিয়ে পালাতো, তার পেছনে জেনকো চলে আসে আর তার উপর গুলি চালায়। ধীরে ধীরে তার পেছন থেকে ইভা উঠে জেনকোর পায়ে আঘাত করে, আর সঙ্গে সঙ্গে ডায়াবলিক তার হাত থেকে বন্দুক নিয়ে তার দিকে তাক করে। সে কখনো ভাবতেও পারেনি ডায়াবলিকের সঙ্গে ইভাও আছে। ডায়াবলিক জেনকোকে প্রাণে মারে না, একটা বোট নিয়ে দুজনই সেখান থেকে পালিয়ে যায়। জেনকোর হাতে কোনো বন্দুক না থাকায় শুধু দূর থেকে তাদেরকে দেখতেই থাকে। এর কিছুদিন পর সমুদ্রের মাঝে ডায়াবলিক ইভার কাছে এসে জর্জের লকার থেকে পাওয়া অরিজিনাল পিঙ্ক ডায়মন্ড ইভার হাতে দেয়, কিন্তু ইভা আংটিটি ধরে সমুদ্রের জলে ফেলে দিয়ে বলে, আমি কোনো পিঙ্ক ডায়মন্ড না, তার থেকে দামি ডায়াবলিককে চাই। আর এখানেই মুভির শেষ হয়। এর পরের পার্ট আরও বেশি ইন্টারেস্টিং, আর তার পরের পার্টে তো ডায়াবলিকের পুরো ছোটোবেলার কাহিনী থেকে দেখানো আছে। দুটো গল্পেরই লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, না পেলে কমেন্টে জানিও, আমি সেখানেও দিয়ে দেবো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।